একটা হচ্ছে যে দেখুন মানে সেনাবাহিনী তো এখনকার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো আমাদের যেভাবে আছে তাতে এর মধ্যে যে কোনো দেশের জন্যই তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানে জনগণের শক্তি একটা দেশের সার্বভৌমত্বের প্রধান শক্তি, তারপরেই তো ধরেন সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বের জায়গায় থাকে। এবং সে কারণে সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, তাকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা, তাকে একটা সক্ষম প্রতিষ্ঠান হিসেবে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যতটা শক্তিশালী করা যায়, ইকুইপড করা যায়, আধুনিক করা যায়, প্রযুক্তি এবং সমস্ত দিক, প্রশিক্ষণ, সমরাস্ত্র, সমস্ত দিক থেকে সেইটা একটা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ, অন্তত বিদ্যমান বাস্তবতায়। এমনকি সেনাবাহিনীর, আমরা তো সেনাবাহিনীকে মানে একটা গণপ্রতিরক্ষার জায়গা থেকে যেটা যদি আমরা দেখি, তাহলে জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্কের জায়গাটা যাতে অত্যন্ত একটা মানে এমন একটা সম্পর্ক যে তৈরি হয় যাতে জনগণের সাথে তার মিত্রতার জায়গাটাই প্রতিষ্ঠিত হয়। তো কিন্তু সেনাবাহিনী আর সেনা শাসন কিন্তু এক জিনিস না। সেনাবাহিনীকে ব্যবহার করে হয়তো একজন সেনাপতি শাসন করেন, কিন্তু তিনি কিন্তু আসলে এই সেনা শাসনের আমরা বিরোধিতা করি। গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী মাত্রই দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চাইবে। সেনাবাহিনীর কেউ যদি রাজনীতি করতে চান, উনি এখন রিটায়ার করেছেন, উনি এখন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, নিজের দল খুলতে পারেন, দল তৈরি করতে পারেন, অথবা কোনো দলে যোগ দিতে পারেন, নির্বাচন করতে পারেন। কিন্তু যে কোনো সেনা শাসন তো জনগণের সম্মতি ছাড়া একটা শাসন। ঠিক যেমন শেখ হাসিনাকে আপনি বিরোধিতা করছেন, সে জনগণের সম্মতি ছাড়া এই গত 10 বছর ধরে অন্তত পক্ষে, যদি আমি মানে 8 সালের ওটাকে আপনি দখল বলেছেন, কিন্তু এটাকে যদি আমি তারপর কিছুটা হলেও ছাড় দিই, 14, 18, 24 তো একেবারে টোটালি মানে একটা মানে যাকে বলে যে এইরকম তামাশা তো এই দেশের ইতিহাসে খুব কম দেখা গেছে। তো এইটা যে এই সম্মতিহীন শাসনের যেমন আমরা বিরোধী, তেমনি যে কোনো সেনা শাসন আসলে ওই একটা সম্মতিহীন শাসনই। ফলে সেই দিক থেকে সেনা শাসনের বিরোধিতা করা কিন্তু সেনাবাহিনীর বিরোধিতা করা নয়। এই পার্থক্য রেখাটা আমাদের পরিষ্কারভাবে রাখা দরকার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের গণপ্রতিরক্ষা, এই আমাদের মতো দেশ, আমরা এখন ধরেন দুনিয়ার বুকে যে চ্যালেঞ্জিং জায়গায় আছি, সেখানে জনগণের ঐক্য, জাতীয় ঐক্য এইটা এবং একটা মানে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণের সাথে মিত্রতার জায়গাটা অত্যন্ত স্পষ্ট। এই তিনটেই কিন্তু আপনাকে সার্বভৌমত্বের জায়গায় ঘুরবে। আরও অন্যান্য জিনিস আছে আমাদের দেশে, ন্যায় বিচার, কত শক্তিশালী গণতন্ত্র, বিশ্ববিদ্যালয়, জ্ঞান, এগুলো অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমি ওই জায়গায় যাচ্ছি না, শুধু আমি এইটা বলতে চাইছি যে এই জায়গাটা আমাদের প্রয়োজনীয়, এটা আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে করতে হবে। কিন্তু এগেইন আমরা কোনো সেনা শাসনের পক্ষ অবলম্বন করতে পারি না একটা গণতান্ত্রিক রাজনৈতিক। সেনাবাহিনীকে অবজ্ঞার কথা বলেছেন তিনি। এখন সেনাবাহিনীকে অবজ্ঞা করার বিষয়ে, যেমন ধরুন এইটা বাংলাদেশের যারা ইতিহাস বিশ্লেষণ করেছে তারা সবাই জানে যে একটা গণ আন্দোলনের শেষ ডিসাইসিভ ফোর্সটা কে থাকে। মানে রাষ্ট্র তো একটা মানে রাষ্ট্র আলাদা কেন, রাষ্ট্র তার একটা বল প্রয়োগের ক্ষমতা অর্জন করে, মানে সে সম্মতির ভিত্তিতে জনগণ সম্মতি দেয় যে তুমি বল প্রয়োগ করতে পারবা, এবং সেই বল প্রয়োগের সবচেয়ে মানে কি বলে যে শক্তিশালী বল প্রয়োগ। এখন রাষ্ট্র যখন অভ্যন্তরীণভাবে বিপদে পড়ে, বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলেও সেনাবাহিনীকে ডাকে, অভ্যন্তরীণভাবে বিপদে পড়লে শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীকেই ডাকে। সেনাবাহিনী সেখানে ডিসাইড করে যখন যে না আমরা জনগণের বিরুদ্ধে যাব না, তখন সেই সরকারের পতন ঘটে। এটা হিস্টোরিক্যালি আপনি যদি এটা 1969 দেখেন, 1990 দেখেন এবং 2024, 3 ক্ষেত্রেই সেনাবাহিনী ডিসাইড করেছে যে আপনাকে বিদায় নিতে হবে। তারা আর তখন তো ওই সরকার আর কোনো ক্ষমতা নাই, সে কি কোন ফোর্স ব্যবহার করবে। তো এখন এই যে বাংলাদেশের 24-এর ক্ষেত্রে এসে যেভাবে আমাদের সন্তানদের হত্যা করা শুরু হলো, এই হত্যার বিরুদ্ধে কিন্তু 14 তারিখের পরে কিন্তু মানুষ খেপে গেছে। তারপরে যখন 15 তারিখে বিপুলভাবে ছাত্রদের উপরে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনীর আক্রমণ, হাসপাতালে গিয়ে আক্রমণ, 16 তারিখে আবু সাইদের, ওয়াসিমের এইভাবে আত্মদান, এবং সেই মানে গুলি বুকে নিয়ে যখন যে সাহসটা সঞ্চারিত করে দিল, তারপর 18 তারিখে গভর্নমেন্ট নাই হয়ে গেছে। ওই রকম একদিনে প্রায় 100-র কাছাকাছি মানুষকে মেরে ফেলা ক্ষমতায় থাকার জন্য, এইটা আর মানুষ নিতে পারেনি। ফলে মানুষ নেমে গেছে, কিন্তু নেতারা তখন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ নেমে গেছে। এবং সেই মানুষ নামতে 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 আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সেনা কর্মকর্তারা নেমে যাচ্ছেন, বিশেষত রিটায়ার্ডরা। এইটার একটা ইম্প্যাক্ট তো সেনাবাহিনীর উপরে পড়বেই,
কারণ এটার মধ্যে একটা যোগাযোগ আছে এবং সেইটা আলটিমেট ডিসাইসিভ সেটা জায়গা। লিড কে দিয়েছিল জানেন আপনি? দিস ইজ মি। হ্যাঁ, মানে আপনার রাওয়া ক্লাব আছে সেখানে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে প্রতিষ্ঠানগুলো, মিরপুর ডিএইচএস এর কাহিনী আমরা দেখেছি। কিন্তু জিনিসটা যেটা হয়েছে যে এইটার ইম্প্যাক্টটা পড়েছে ওই যে দরবার বৈঠকে সেনাবাহিনী কোন জায়গায় যাবে। তো সেই সিদ্ধান্তটা তো খুবই অবশ্যই ক্রুশাল একটা ডিসিশন, মানে যে এই মুহূর্তে সেনাবাহিনী কি মানুষের সাথে সরাসরি এরকম একটা বল প্রয়োগের জায়গায় নামবে। সেক্ষেত্রে জনগণ কি করতো সেটা আরেকটা রাজনৈতিক প্রশ্ন, কিন্তু ওই মুহূর্তে সেনাবাহিনী সেই সিদ্ধান্ত না নিয়ে কিন্তু তারা মূলত জনগণের সংগ্রামেরই ন্যায্যতা দিয়েছে। প্র্যাকটিক্যালি তারা গুলি করবে না, এই ঘোষণাটার একটা আন্ডারলাইন মিনিং আছে। মিনিংটা হচ্ছে যে আমরা জনগণের আন্দোলনকে ন্যায্য মনে করতেছি। সুতরাং সেই জায়গাটা তার মানে গভর্নমেন্টকে কার্যত ডিজাউন করা হয়েছে। এখন এই জায়গা থেকেই কিন্তু পরিবর্তনটা ঘটেছে এবং সেই স্বীকৃতি প্রত্যেকেরই দেওয়া উচিত। যেমন রাজনৈতিক দলের ভূমিকা আছে, যেমন শ্রেণী পেশার ভূমিকা আছে, যেমন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা আছে, নানা প্রতিষ্ঠানের নানা মানুষের যেমন ভূমিকা আছে, যেখানে ছাত্ররা একটা অগ্রণী ভূমিকার জায়গা ছিল। এই সবটা আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। কোনো জিনিস মনোপোলাইজ করতে গেলে সেটা ইতিহাস হয় না, সেটা দলীয় ইতিহাস হয়। এবং ওইটা শেখ হাসিনাগিরি, ওটা মানে আমরা একটা হাসিনাগিরি কিন্তু দেখেছি। হাসিনাগিরি মানে হচ্ছে একটা কতগুলো বৈশিষ্ট্য যেটা শেখ হাসিনা করে গেছেন, যে ইতিহাসের দখল করো, সমস্ত কিছু এক বয়ানে চলবে, তার হুকুম অনুযায়ী চলবে, তিনি যেরকম মানুষ চান, তিনি যেটাকে ঠিক মনে করেন ওইটাই চলবে। ওর বিরোধিতা মানেই হচ্ছে মানে এটা হয় রাজাকার, না হয় পাকিস্তানপন্থী, না হয় এইটা সেটা। এই হাসিনাগিরি থেকে আমাদের বের হতে হবে, এটা 1 নম্বর।